সঙ্গীন প্রণয় শক্তি লিখেছেন সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 11তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে। নয়তো আজ মোটে রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তার থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারদের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিপগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইদাউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগুচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথাও অরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বইকি। ধবধবে শুভ্র রঙা চিকন দাড়ি, চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরোদমে বাঙালি সেজেই ঘুরে বেড়াচ্ছে ওরও। ওদিকে সায়নীর পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল ওরও। তখনই শুরু হয় সায়নীর একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে ওরু। সায়নীর আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবের রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে, আর সায়নী অরুকে সাথে করে সেখানেই নিয়ে যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে ওরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটে দর্শন মিলেছে পছন্দের শ্যামপুরুষের। ওরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন ওরুকে দেখল, তৎক্ষণাৎ হাঁক পেকে নাম ধরে ডেকে উঠল সে। এই যে অরোরা। ওরুকে আর পায়কে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরুর কাছে আসতেই নিখিল শুধালো, অরোরা তুমি ঠিক আছো? না মানে কালকের কথা মনে পড়তে ও দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় কড়া নাড়ছে বারংবার, যার দরুন ওর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে একটুখানি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগল না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটুও প্রস্তুত ছিল না ওরও। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলেমানুষি দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনারা একদা পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। ওরও কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিসার্চ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছেই একদিনের ট্যুর। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজুক অরু ঠাস করে বলে দিতে পারল না যে হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাত করে সম্মতি জানালো। অরুর সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর এক দণ্ড দাঁড়ালো না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তাড়া দেখিয়ে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল সে। সেই তখন থেকে জেকে স্যারের গুনগান করে যাচ্ছে সায়নী। মাঝে মধ্যে নিজের কথার সামিল করতে দু একবার অরুকেও বলছে, তাই না বলো? অরু সায়নীর কথা মতো হ্যাঁ এসবই করছে, তবে ওর মনে চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, স্বয়ং কৃতিককে নিয়েই। ও ভাবছে
ট্যুরের কথাটা আবার জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে। কিন্তু কৃতিক, এই ঘাড়তাড়া লোকটা তো জীবনেও রাজি হবে না। উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে অরুর ছোট্ট হৃৎপিণ্ডটা ওখানে কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাধ করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো, তার কি হবে? এই অরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নীর কনুইয়ের গুঁতোয় সম্বিত ফিরে ফেলে অরু। ও কাঠের পুতুলের ন্যায় উপর নিচ হাঁসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো বলো, তারপর? সায়নী ভ্রুকুচকে বিরক্তিভাব প্রকাশ করে বলে, কিসের তারপর? দেখো, আমরা চলে এসেছি, অলরেডি ড্রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারে থ্রিলিং প্রিয় মানুষদের শয়ে শয়ে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গলিয়ে ওরা দুজনও জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরু শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সায়নী শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আচ্ছা, এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা কি আদৌ জানে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকের জয় জয়কার শুনে এসব উল্টাপাল্টা কথাই ভাবছিল ওরু। তখনই সায়নী আবারও ওরুকে ডেকে বলে, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, এগেইন চ্যাম্পিয়ন। অরু এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত ফেজা তুলোর মতো শুভ্র মেঘ এখনও কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টিতেই বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেইন পয়েন্টে ওদের থেকে খানিকটা দূরে হবার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাকে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক, সেটা বুঝতে বাকি নেই ওরুর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে উপরওয়ালার শখের কারুকাজ এই জায়ান্ট কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে অরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রীতিকর নিন্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তার ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ঝিরিঝিরি বৃষ্টি ইতোমধ্যে মুষল বারিধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটলা পাকানো ভিড় ছড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছে কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে ওরুর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবুও অরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল, অরু, দ্রুত চলো, ভিজে যাচ্ছি, কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। অরুর কান অবধি যে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝে দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকে বলাবলি করছে, জ্যাকসন নামক বাইকারটা জেকের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে, আর তাই লোকটা সে ছোট্ট একটা গালি দেওয়া মাসুল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে হকি স্টিকের মার খেয়ে। আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিকে থামাচ্ছে না পর্যন্ত। এসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়ামায়াহীন নির্দয় আমেরিকান নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল ওরও। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থাও বেগতিক, কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত সে। কেন যেন মনে হচ্ছে এই মারটা জ্যাকসনের বহু দিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিককে টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং, স্ট্যান্ডিং সব কিছুতে বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচে জেকেকে হারাতে না পারার জিদটা ভিতরে ভিতরে ওর রয়ে গিয়েছে। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাবে ফরেনার একটা ছেলের এতটা জনপ্রিয়তা জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই জের ধরে পেছনে পেছনে নানা কৌশলে বিভিন্নভাবে কৃতিককে ক্ষতি করার পন্থী এঁটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধুমহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবে জানতো কাজগুলো কে করছে বা কার ধারা করছে, তবে এসব খুব একটা গায়ে লাগাতো নাও। বরং
পিঠ পিছনেই দিয়ে যেত একের পর এক কৌশলী দাবার চাল, কারণ কৃতিকের কাছে ওর করা পন্থীগুলো হাস্যকর ঠেকতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো, কারণ কৃতিক, অর্ণব, এলিসা আর সায়র এর থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত। তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যে শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের, ওই জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছিল জোস একটা রাইড করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমসৃণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়ে লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাতে জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মাদারফাকিং বাস্টার্ড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে, তবে ওর ব্যাড লাক, কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস, তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিচে মুখ দিয়ে কোনো একটা শব্দ করেছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একে একে ওর পিঠে ভেঙেছে 4খানা সরু দাঁচের মজবুত কাঠের হকি স্টিক। তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নামই নিচ্ছে না। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরে চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর বেশি এলো কৃতিকের 2 কর্ণকুহরে। ওর আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওরও বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ গতিতে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জরের গহীনে লুকিয়ে রাখা আকাশসম অনুভূতির ছড়াছড়ি, আর অজানা বেসামাল উন্মাদনা যে মেয়েটাকে নিয়ে, বয়স, সম্পর্ক সব কিছুর মাথা খেয়ে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনছান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথা ছাড়া দিয়ে ওঠে বারংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্ছি অষ্টাদশীকে দেখেই মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তে দফ করে নেমে গেল জায়ান কৃতিকের। ধরণীতে জম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। অরুর চোখ, নাক, ঠোঁট সব কিছু ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টিকণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার। ঠান্ডার তোপে তিরতির করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা ওষ্ঠাধর। বৃষ্টি ভেজা অরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুট করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টিকণাদের ওপর, যেগুলো আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারল না। সেগুলো কিনা বৃষ্টিকণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগে ওরও আবারও কথা চড়ল ওর পানে। কেন এভাবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তেই এতক্ষণে ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়ে ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঢোক গিলে থেমে গেল। কৃতিক চোয়াল শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। ওরও এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজের ফাঁদে নিজে ফেঁসে গেছে, এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো। তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। অরু করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে পেলে রেখে, না মানে যদি কিছু হয়ে যায়? ওর ব্যবস্থা প্রত্যয় করবে, আমি বলে দেব, তুই ওঠ। বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল ওরও। আশেপাশে যত মানুষ যে যেখান থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই নিশ্চয়ই ওর উপর বেজায় ছুটে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারগ অরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। মেয়েদের মতো করে কাচুমাচু হয়ে বসেছে ও। তখনই নিজে হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। অরু খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল কৃতিকের পিঠের ওপর। ধরে বসতে বলছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো ওরু। ওর হাতের আর কানের ছোট্ট অলঙ্কারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে।
খুব কাছাকাছি বসাতে সেই আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে অরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্ব মুছে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূরে করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভাঙে কৃতিক। একটু আগের সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজ অরুকে শুধায়, আচ্ছা অরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম তোর, আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথার পিঠে অরু কি উত্তর দিবে ঠিক বুঝে উঠতে পারল না। কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন অরু নিতান্তই বাচ্চা মেয়ে। কতই বা বয়স হবে, 10 কি 11? অরু নিশ্চুপ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার অরু সময় নষ্ট না করেই উত্তর দিল, কি করে দেখব, আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলে। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশে দাঁড়িয়েছিলি। কৃতিকের কথায় অরু চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনা ভুল নয়। অরুর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনি কি করে দেখলেন? কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে না। আবার কৃতিক রেগে গিয়ে ওর বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই। তবুও জিজ্ঞেস করার সাহস নেই। কি বলবে, আবার রেগেমেগে আগুন হয়ে যাবে। তার চেয়ে চুপচাপ থাকাই শ্রেয়। অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝ রাস্তায় বাইকের ব্রেক কষল কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে অরুর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো। মনে মনে ভাবছে, এই রে, চুপ থেকেও ভুল করলাম নাকি? এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি? কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে অরু মুখ চোখ কালো করে বলল, না মানে এই বৃষ্টির মাঝে? অরুর কথা শেষ করার আগেই কৃতিক বলে, হ্যাঁ বৃষ্টির জন্যই তো, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না, আমি ঠিক আছি, আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাপের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। অরু পিছন পিছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন? নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক? অরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশে দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি, দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাছের দরজার ভেতরে ঝিমোতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটায় ফাঁকা পড়ে আছে। চারদিকে চোখ বুলাতে বুলাতে অরুর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। অরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি? কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজের হাতের নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল ওরও। ব্যথার জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখল সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে ওরও। কৃতিক বাধা দিল না, এমনকি একটু শব্দও উচ্চারণ করল না। বরং অরু নিচের কাজ শেষ করে উপরে মাথা তুলতেই চোখ রাখল অরুর মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না অরু। কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছে ও। কৃতিক ধীর গতিতে নিচের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে। যতটা কাছে এলে অরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। অরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বলল, রক্ত ঝরছিল তাই ভাবলাম। আপনার আনিজি লাগলে খুলে ফেলতে পারেন, ও কোনো সমস্যা নেই। অরুর কথায় পাত্তা দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে অরুর দু চোখে চোখ রেখে নিজের মুখটা অরুর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, এত বেশি দুর্বল করে দিস না অরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না। বিশ্বাস কর, আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশাধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে ওরও। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠল শরীরটা।
জীবনের প্রথম কোনো ছেলের এভাবে এতটা কাছাকাছি এসেছে অরু, যার দরুন ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে অরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনো হৃদয় অনুভব করেনি অরু। হুট করে কৃতিকের কাছে থেকেই কেন? কই, নিখিল ভাই সামনে এলে তো এমনটা হয় না। তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না। তাহলে জায়ান কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যে কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়। ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। অরুর কথায় কৃতিকের ঠোঁট খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হ্যাঁচকা টানে পেছনে ঘুরিয়ে দিল। তারপর এক টানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁক বেজা চুল আছড়ে পড়ল সমস্ত পিঠ জুড়ে। অরু সাবধানে পেছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃতিক ভাবেলাসীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দুহাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসায় যাব। কৃতিক আর কী বা করবে? মনে মনে ভাবল, অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক, অরু ওর থেকে বয়সে অনেক বেশি ছোট। যা বলেছে, এখন আর কিছু করার নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল। বাড়িতে আসতেই অরু সোজা চলে গেল নিজের রুমে ঢুকতে দেখতে পেল অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠোফোনে কারোর সাথে কথা বলছে। অরু সেদিকে খুব একটা নজর দিল না, কারণ অরু জানে ফোনের ওপাশের লোকটা কে। তাই সোজা চলে গেল ওয়াশরুমে। একটা আরামদায়ক হট বাথ শেষে চুল মুছতে মুছতে বের হয়ে দেখল মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু। আজ রবিবার, তাই ওর পার্ট টাইম নেই। তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে, তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু। অরু বেরোতেই অনু শুধায়, এভাবে ভিজেছিস কি করে? অরু খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা, পরে বলবো। তার আগে তুই বলতো আপা, কৃতিক ভাইয়ার মা কোথায়? অরুর অযাচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল। ও সচকিত হয়ে অরুকে বলল, তুই হঠাৎ এসব কথা নিয়ে কেন পড়লি? তার উপর কৃতিক ভাইয়া এখন বাড়িতেই আছেন, উনি ওনার মায়ের নামটাও শুনতেও পারেন না। ওরও মনে মনে বলল, সত্যি কি শুনতে পারেন না? তাহলে মাকে নিয়ে কথা বলায় আজ লোকটাকে ওভাবে মারল কেন? কিরে, কি ভাবছিস? আপা বল না, ওনার মা কোথায়? অনু একটু ভাবুক হয়ে বলল, আমি খুব বেশি জানি না রে অরু। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি, ওনার মা বাঙালি নন, আমেরিকান বংশোদ্ভূত কোনো বিদেশিনী। শুধু বিদেশিনী নন, শোবিজ জগতের কোনো নামকরা তারকা। যৌবনকালে কৃতিক ভাইয়ের বাবা যখন বিদেশে পড়াশোনা করতে আসেন, তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা। অরু কৌতূহল নিয়ে শুধালো, তাহলে উনি চলে গেলেন কেন? অনু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি ভালোবেসে বিয়ে সংসার করেছিলেন ঠিকই, কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে। তাই খুব ছোটোবেলাতেই কৃতিক ভাইয়াকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি। অরু জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল, ওই জন্যই কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না, মনে হয় নানা বাড়ির চেহারা পেয়েছে। অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো, কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? ততক্ষণে বিড়ালছানা ডোরা এসে অরুর পায়ের কাছে লেজ নাড়াচ্ছে। অরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই থাক, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? চুল থেকে পানি ঝরছে তো, আয় মুছিয়ে দেই, ঠান্ডা লেগে যাবে তো। পেছন থেকে হাঁক পেড়ে যাচ্ছে অনু, তবে অরু তাতে কান দিল না। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। ডোরাকে কোলে নিয়ে হলরুমে এলো অরু, কিন্তু তখন দেখলো হলরুমে কাউচের উপর কৃতিক বসে আছে। তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল। ডোরাকে বিদায় করতে করতে অরু খেয়াল করলো ফার্স্ট এড বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক। দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে। পরনে ব্লু হোয়াইট কম্বিনেশনের টি শার্ট আর 3/4। মাথার স্টাইলিস্ট চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বড্ড মায়া হলো অরুর।
কেন যেন হুট করে মনে হলো কৃতিকের এমন বেপরোয়া, রকচটা আর খামখেয়ালি স্বভাবগুলো নিতান্তই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তোয়ালেটা ওর মুখের উপর ছুঁড়ে মারল কৃতিক। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেরিয়েছে? অরু মুখের উপর থেকে তোয়ালেটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল, দিন, আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। তোর অনেক সাহস বেড়ে গিয়েছে অরু, আজকাল আমাকে ভয় পাস না দেখছি। তা বলতে পারেন। কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মুড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল অরু। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।